আজ মহিলা মহলে যিনি আমাদের স্টুডিওয়ে অতিথি হিসেবে এসেছেন, তার লেখা ছোটদের গল্প পড়ে কখনো আমরা হেসেছি, কখনো কোনো চরিত্রের জন্য মন খারাপও হয়েছে, সব থেকে বড় কথা আনন্দ পেয়েছি। আজ আমাদের স্টুডিওয়ে অতিথি শিশু সাহিত্যিক দীপান্বিতা রায়। দিদি, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। নমস্কার। মহিলা মহলের সমস্ত শ্রোতাদের শুভেচ্ছা, ভালোবাসা। আজ অনেকদিন পরে আকাশবাণীতে এলাম, ভারী ভালো লাগছে। ধন্যবাদ দিদি। আমি প্রথমেই যেটা জানতে চাইব, এই বছর সাহিত্য একাডেমি বাল পুরস্কার অর্থাৎ শিশু সাহিত্যের জন্য বিশেষ পুরস্কারে ভূষিত আপনি। মহিলা মহলের সঙ্গে সেই পুরস্কার পাওয়ার অনুভূতিটুকু যদি ভাগ করে নেন। একটু বিস্তারিতভাবে বলি তাহলে, মানে ব্যাপারটা কিরকমভাবে ঘটলো। এই বাল সাহিত্য একাডেমি পুরস্কারের জন্য এর আগেও বেশ কয়েকবার আমার নাম প্রায় সর্বোচ্চ তালিকাতেই এসেছে, কিন্তু কোনোবারই পুরস্কারটা পাইনি। মানে লাস্ট স্টেজে, শেষ পর্যায়ে এসে অন্য কেউ নিশ্চিত মানে তার যোগ্যতার কারণে পেয়েছেন। কিন্তু সেই জন্য আমি সাধারণত এই জুন মাসে একটু খেয়াল রাখতাম, আচ্ছা পুরস্কারটার নাম বেরোলো। আর যদিও পুরো ব্যাপারটাই খুব গোপনে হয় এবং যিনি পুরস্কার পাবেন তিনি কোনোভাবেই জানতে পারেন না, তার অনেকগুলো স্তরের মধ্যে দিয়ে যায়। কিন্তু একটা অভিজ্ঞতার ব্যাপার তো আছে। হয়তো হঠাৎ কেউ একজন আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা দীপান্বিতা, তোমার এই বইটা কোথায় পাবো বলো তো? তখন ওই ষষ্ঠ ইন্দ্রিয় টিং টিং করে না, তাতে আমার মনে হতো যে আচ্ছা তাহলে হয়তো এই বইয়ের নামটা এবার এসেছে, এরকম মনে হতো। অদ্ভুত ব্যাপার, এবারে একটাও সেরকম ঘটনা ঘটেনি। মানে আমার যারা চূড়ান্ত বিচারক তারা ভয়ঙ্কর সাবধানতা অবলম্বন করেছিলেন, আমি বুঝতে পারছি যে আমি কোনো রকম আন্দাজ করতে পারিনি যে কোনোভাবে আমার নাম গেছে বলে। এবং দ্বিতীয়ত যেটা হয়েছিল সেটা হচ্ছে যে নির্বাচন এবং আরো নানা কারণে আমি খুব ব্যস্ত ছিলাম, ফলে এই জুন মাসের ব্যাপারটা আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। খবরটা যখন এসেছে তখন আমি অফিসে, এবং আমি যেহেতু সংবাদ মাধ্যমে কাজ করি, চূড়ান্ত একটা ব্যস্ততার মধ্যে এই 12:30 বাজছে। আমাকে বললেন ভদ্রলোক, সাহিত্য একাডেমি থেকে বলছি, এবং তাতেও কিন্তু আমার কোনো মনে হয়নি বিশেষ কিছু। হ্যাঁ, কারণ সাহিত্য একাডেমি থেকে আমার অনেক সময় ফোন আসে বিভিন্ন কাজের জন্য। আমি যেখানে বসি সেখান থেকে কথাটা ভালো করে কানেক্টিভিটি থাকে না, শোনা যায় না। তো আমি বললাম যে আপনি ধরুন, আমি একটু উঠে কথা বলছি হিন্দিতে। হ্যাঁ, তো তারপরে উঠে খানিকটা এগোনোর পরে উনি আমাকে বললেন, মানে যখন আমার কানেক্টিভিটিটা ঠিক হলো, যে আমি এবার বাল সাহিত্য পুরস্কার পেয়েছি। এবং সেটা একটা অসম্ভব আনন্দ হলো। প্রথমে ওনাকে বলছিলাম যে আপনি কি বললেন, আমি ভালো করে শুনতে পাচ্ছি না। তো উনি আরেকবার দ্বিতীয়বার কথাটা বললেন এবং আমাকে অভিনন্দন জানালেন। আমাদের ওখানে যেখানটা গেছিলাম সেখানে একটা সোফা আছে, সেই সোফাতে বসে পড়ে প্রথম আমার যে কথাটা মনে হলো সেটা হচ্ছে নবনীতা দেবসেনের কথা। নবনীতা দি ওনার মৃত্যুর 1 বছর আগে এই পুরস্কারটা পেয়েছিলেন, এবং এই পুরস্কারটা যখন পান তখন আমি যখন প্রণাম করতে গেছি ওনাকে, আমি ওনার ছাত্রী, আমি ওনার কাছে 5 বছর পড়েছি এবং খুব কাছের মানুষ ছিলাম। আমার মানে আমি বলতে পারি আমার মেন্টর, আমার মায়ের মতো সব দিক থেকে। তো প্রণাম করতে গেছি যখন, তখন প্রণাম করার পর উনি আমাকে বললেন, এই পুরস্কারটা তুইও পাবি। আমি হয়তো থাকবো না, কিন্তু আমি বলছি তুই লিখে নে, এই পুরস্কারটা তুই পাবি। তার মানে আমার এত অসম্ভব একটা ইমোশনাল হয়েছিল যে আমার সেই মুহূর্তে সেই কথাটা প্রথমে আমার সেই কথাটা মনে হয়েছিল। তারপরে আমি আমার হাজবেন্ডকে ফোন করলাম, আমার মেয়েকে ফোন করলাম, এবং তারপরে অবশ্যই আমার মা বাবাকে ফোন করলাম। এগুলোই সেই মুহূর্ত, যে মুহূর্তগুলো সবসময় আমাদের সারা জীবন স্মৃতিতে একটা অন্যরকম জায়গা করে নেয়। আমাদের শ্রোতা বন্ধুরা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্টুডিওয়ে বসে যে দিদির চোখে জল, সেটা আনন্দ, স্মৃতি, কোথাও একটা ভালোবাসা, কাজের প্রতি, সাহিত্যের প্রতি ভালোবাসা, এতগুলো আবেগের মেশানো একটা অনুভূতি বোধহয় মানে জলের মতো বেরিয়ে এসেছে। আপনাকে আপনার আগামী কাজের জন্য মহিলা মহলের তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। আচ্ছা, আমরা এবার সাক্ষাৎকারে আরেকটু এগিয়ে যাই। মহিদাদুর অ্যান্টিডোট, এই উপন্যাসটির জন্য পুরস্কার পেয়েছেন আপনি। এই বিষয়ে লেখার ভাবনা কিভাবে এলো? অর্থাৎ এই উপন্যাস লেখার আগে বা লেখার পরে আপনার কি ভাবনা কাজ করেছিল মনের মধ্যে? ছোটদের জন্য লিখছেন যখন, কেমন ভাবনা থেকে বা কোন বিচারে এই লেখাটা আপনি লিখেছিলেন? এটা একটা সায়েন্স ফিকশন, কল্পবিজ্ঞানের গল্প, যেটাকে আজকাল ফিউচারিস্টিক স্টোরি বলে না, যে ভবিষ্যতের কথা ভেবে লেখা, সেরম ধরনের একটা উপন্যাস। এটা ছোটদের উপন্যাস, অবশ্যই ছোটদের উপন্যাসের মাপ যেরকম হয় সেই মতো একটা উপন্যাস। তো এইটা লেখার আগে না আমার একটা বেশ ভালো প্রস্তুতি ছিল। মানে আমি অনেক দিন ধরে এই লেখাটার জন্য ভাবছিলাম যে কিভাবে লেখাটা এগোবো। আমি কল্পবিজ্ঞানের গল্প পড়ি এবং আরো নানা ধরনের গল্প পড়ি। আমার মনে হচ্ছিল কল্পবিজ্ঞানের গল্প যেগুলো সাধারণভাবে হচ্ছে সেগুলোর মধ্যে খানিকটা সীমাবদ্ধতা থেকে যাচ্ছে। কোথাও কি আরোপিত সেগুলো মনে হচ্ছিল, হ্যাঁ, যে একটু আরোপিত হয়ে যাচ্ছে, একটু সীমাবদ্ধতা হয়ে যাচ্ছে। আমরা যেখানটায় আছি সেই জায়গা
থেকে পুরোটা না বেরিয়েই লেখাটা চেষ্টা করছি। আমি চাইছিলাম যে আমি যদি ভবিষ্যতের গল্প লিখি তাহলে আমি ভবিষ্যতের মাটিতে দাঁড়িয়ে লেখার চেষ্টা করব, এবং যে সংকটটা আজকের এই মুহূর্তে আমাদের পৃথিবীর কাছে সব থেকে বেশি, যে সংকটগুলো আমাদেরকে সব থেকে বেশি ভবিষ্যতে বিপদে ফেলতে পারে, সেই বিষয় নিয়ে লেখার চেষ্টা করব। মহিদাদুর অ্যান্টিডোটের মূল বিষয়টা হচ্ছে যে ভবিষ্যতের পৃথিবীতে মানুষের সৃষ্টিশীলতা, সংবেদনশীলতা, এইগুলোকে নষ্ট করে দেওয়ার একটা চেষ্টা চলছে। মানে মানুষ এবং রোবটের মধ্যে আদতে কোনো পার্থক্য থাকবে না, যদিও বিজ্ঞান প্রচুর এগিয়ে গেছে। মানে মানুষ প্রায় অমর, অমর হয়তো বলা যায় না, কিন্তু প্রায় অমর। তার খাদ্যের সংকট ঘুচে গেছে, তার পৃথিবীর দূষণের সংকট ঘুচে গেছে, এবং আরো বহু কিছু সংকট ঘুচে গেছে। কিন্তু একটা শক্তি চেষ্টা করছে যে মানুষ, যে কারণে মানুষ, সেই জায়গাটা নষ্ট করে দেওয়ার। এবং মহিদাদু তিনি এই জায়গা নষ্ট করে দেওয়ার জন্য যে পদ্ধতি হচ্ছিল তার অ্যান্টিডোটটা আবিষ্কার করেছেন, এবং মহিদাদুর নাতি নয়ন নিজের প্রাণ বিপন্ন করেও সেই অ্যান্টিডোট পৃথিবীর মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। এইটা ছিল বিষয়। ফলে এই বিষয়টা নিয়েই যে লিখবো এবং সেটাকে কিভাবে লিখে নিয়ে যাবো, উপস্থাপনা কিভাবে, সেইটা নিয়ে আমাকে ভালো রকম চিন্তা ভাবনা করতে হয়েছিল। এবার একটু আপনার ব্যক্তিগত সাহিত্যের কাজ নিয়েও আমরা কথা বলি। ছোটদের জন্য লেখাই কি বরাবর আপনার পছন্দের? মানে যখন থেকে আপনি সাহিত্যের জন্য চর্চা করা, কাজ করা শুরু করেন, সেই সময় থেকে কি শুধু ছোটদের জন্য লেখাটাই আপনার বেশি পছন্দের? আসলে না, আমি খুব একদম লিখবো এরকম একটা ভাবনা থেকে লিখিনি। মানে আমার প্রথম বই বেরিয়েছিল 2008 সালে। মানে আমি যথেষ্ট পরিণত বয়সে লেখা শুরু করেছি। মানে আমি লিখবো, আমি সাহিত্য ভালোবাসি, সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি, কিন্তু আমি গল্প লিখবো এই ভাবনাটা খুব একটা আমার ছিল না। বাস্তবে যেটা ঘটেছিল সেটা হচ্ছে আমার মেয়ে ছোট ছিল এবং আমার মেয়েকে গল্প বলতে হতো প্রত্যেকদিন রাত্রে। সেই গল্পগুলো বলতে বলতে আমি একটা সময় বুঝতে পারলাম যে কিছু কিছু গল্প ওর ভারী পছন্দ হয় এবং সেগুলো বারবার শুনতে চায়। তখন আমি সেই গল্পগুলো লিখতে শুরু করেছিলাম। মানে খুব সচেতন ভাবে লিখবই এরকম ভাবনাটা কিন্তু ছিল না। তো ওই রকম ভাবে লেখাটা শুরু হয়েছিল। ফলে ছোটদের গল্প দিয়েই লেখা শুরু হয়েছিল। ক্রমশ ও বড় হয়েছে, আমার লেখার ছোট থেকে বালক থেকে কিশোর, এইভাবে এগিয়েছে, এবং একটা সময় আমার মনে হলো যে না, আমি বড়দের গল্প লিখবো। তখন আমি বড়দের লেখালেখিও শুরু করলাম। 2008-এ ছোটদের বই বেরিয়েছে, 2014 সালে আমার প্রথম বড়দের বই বেরিয়েছে। মানে মাঝখানে একটা 6 বছর কিন্তু আমি মূলত ছোটদের গল্প লেখালেখি করেছিলাম। ঠিক, আপনি এক্ষুনি বলছিলেন আপনার মেয়ে আপনার কাছ থেকে গল্প শুনতে চাইতো এবং সেটা কোথাও আপনাকে লেখার অনুপ্রেরণা দিয়েছে বা আপনাকে লেখার পথে খানিকটা এগিয়ে দিয়েছে। তো আজকের ডিজিটাল যুগে শিশু সাহিত্য এই জায়গাটা, এটা ঠিক কোথায় অবস্থান করছে বলে একজন শিশু সাহিত্যিক হিসেবে আপনার মনে হয়? এটা একটা খুব কঠিন প্রশ্ন, কারণ বাংলা সাহিত্যের ক্ষেত্রে আমি যদি বলি, বাংলা সাহিত্যের ক্ষেত্রে একটা সময় না শিশু সাহিত্যের ক্ষেত্রে একটা শূন্যতা তৈরি হয়েছিল। আমরা দেখেছি শৈলেন ঘোষ বা এরকম অনেকে ছিলেন যারা শুধুমাত্র ছোটদের জন্য লিখতেন। তারপরে একটা সময় এলো যে শুধু ছোটদের জন্য লেখার কেউ নেই, বড়রা ঠিক আছে তাদের সময়ের ফাঁকে ফাঁকে কিছু কিছু ছোটদের জন্য লেখা লেখেন। এই পর্যায়টা যেটা হয়েছিল, যেটা কিছুটা পরিমাণে এখনো রয়েছে, কিশোর সাহিত্য লেখা হয়। যিনি বড়দের জন্য লিখছেন তিনি কিশোর সাহিত্য কিন্তু লিখতে পারেন, ভালো লিখতে পারেন, কিন্তু সত্যিকারের শিশু সাহিত্য যাকে বলে, যেটা আমার যারা বই পড়েছে তারা জানবে যে দুষ্টু হাতি বুক্কার গল্প বা পুঁটির বিয়ের গল্প বা রূপকথা, এইটা কিন্তু একজন পরিণত মনস্ক মানুষের জন্য লিখে অভ্যস্ত সাহিত্যিকের পক্ষে লেখাটা একটু মুশকিল, কঠিন হয়। তো এই জিনিসটা বন্ধ হয়ে যাচ্ছিল, এবং এইটা বন্ধ হয়ে যাওয়ার ফলে কিন্তু ছোটদের এই পর্যায়টাই, মানে আমি বলছি মোটামুটি যখন থেকে তারা গল্প বুঝতে শিখেছে 3 বছর থেকে 10 বছর, এই পর্যায়ের পড়ার মতো যদি ভালো গল্প না থাকে তাহলে কিন্তু তার পক্ষে বইয়ে অভ্যস্ত হওয়া খুব কঠিন, গল্পে অভ্যস্ত হওয়া খুব কঠিন। এবং এটা এই ডিজিটাল যুগে যারা বাচ্চা, তাদের পক্ষে, তাদের যেহেতু আরো অনেক অল্টারনেটিভ রয়েছে, হ্যাঁ, সেজন্য তাদের জন্য সেটা আরো কঠিন হয়ে যায়। আমরা কিন্তু যতই বলি আজকে একটা 5 বছরের বাচ্চাকে ক্ষীরের পুতুল পড়ে শোনালে সে কিন্তু বুঝতে পারবে। টুনটুনির বই হয়তো খানিকটা বুঝবে, তুতুভুতুও বুঝবে, কিন্তু ক্ষীরের পুতুল সে বুঝবে না, বা তোতা কাহিনী সে বুঝবে না। হ্যাঁ, তো সুতরাং সেইখানে একটা শূন্যস্থান তৈরি হয়েছিল। এবং এটাও সত্যি কথা যে ডিজিটাল যুগে বাচ্চাদের যেহেতু অনেক ধরনের অনেক অপশন রয়েছে, অনেক রকম অপশন রয়েছে, ফলে বইয়ের অপশনটা তাদের কাছে একটা অপশনই মাত্র। আমাদের কাছে যেটা একমাত্র পথ ছিল, ওদের কাছে তো তা নয়। ফলে একটা অসুবিধা নিশ্চয়ই রয়েছে। আবার এটাও আমি বলবো যে একটা বাচ্চাকে যদি তুমি একবার অভ্যাস করিয়ে দাও বই পড়া, তাহলে কিন্তু সেটার থেকে বেরোনো তার পক্ষে খুব কঠিন। মানে তখন সে আটকে গেছে, তখন ওটার মধ্যে সে ওই রসটা একবার বুঝতে পারলে, যে ওই যে কল্পনা, আমি যেরকম ভাবছি সেরকম হচ্ছে। আমি কার্টুন যখন দেখছি তখন যে লাল জামা পরেছে সে লাল জামাই পরে থাকবে, কিন্তু আমার
কল্পনা এসে লাল সাদা নীল হলুদ যেরকম ইচ্ছে জামা পড়তে পারে, এই রসটা একবার পেয়ে গেলে তখন সেটা আর বেরোতে পারে না। মানে ওই বিস্ময় বা কল্পনার জগতের যে একটা বিস্তৃতি আছে সেটা তার কাছে উন্মুক্ত হয়ে গেলে তখন তার জন্যেও সেটা ভালো, এবং সে ওই জগতে আটকে পড়ার জন্য খুব যথাযথ আর কি। সেটা হয়ে যায় একবার ওটাতে অভ্যাস হয়ে গেলে। আপনি এক্ষুনি রূপকথার গল্পের কথা বলছিলেন, তো রূপকথার গল্প লেখার সময় আপনি কি ভাবেন, মানে ঠিক কিভাবে কল্পনার জায়গাটাকে, রূপকথারও তো একটা বিবর্তন হয়েছে, ঠাকুরমার ঝুলি আমরা যে পড়েছি ছোটবেলা থেকে, সেখান থেকে শুরু করে বর্তমান দিনে রূপকথা গল্প কিন্তু ওই খানিকটা অবলুপ্ত হতে চলেছে, বা কিছুটা হলেও হয়ে যাচ্ছে, হয়তো হাতে গোনা কিছু মানুষ লেখেন, কিছু সাহিত্যিক লেখেন। তো সেই জায়গাটা থেকে আপনি কি বলবেন রূপকথার গল্পের বর্তমান জায়গা? এটাতেও আমি বলবো যে আমার মেয়ে আমাকে খানিকটা ইনফ্লুয়েন্স করেছিল, কারণ আমি দেখলাম যে ঠাকুমার ঝুলি যেটা পড়তে আমার খুব ভালো লাগতো সেটা ওর ভালো লাগছে না। হ্যাঁ, কারণ একদিন আমাকে জিজ্ঞেস করলো ঘুঁটে কুড়ুনি কাকে বলে। এবার আমি ওকে বোঝাতে পারছি না যে ঘুঁটে ব্যাপারটা কি, কারণ ওর রিলেট করতে পারছি না, ওর মিল হচ্ছে না। ওর নিজের জীবনের সঙ্গে ওটা কোনোভাবে সম্পৃক্ত নয়। এবং বেশ খানিকটা আমাকে ইনফ্লুয়েন্স করেছিলেন নবনীতা দেবসেন এবং খানিকটা জয়া মিত্র। ওরা একটু অন্য ধরনের রূপকথা লিখতে শুরু করেছিলেন, লিখছিলেন। তখন আমি ঠিক করলাম যে আমি রূপকথা লিখবো। আমি রূপকথা পড়তে ভালোবাসি এবং লিখতে শুরু করে বুঝতে পারলাম যে আমি লিখতেও ভালোবাসি, মানে আমার লিখতে ভালো লাগছে। তো ওটাতে তখন আমি যেটা করেছিলাম যে রূপকথার যে মূল্যবোধ, আমরা যে রূপকথাগুলো পড়ি ট্রেডিশনাল রূপকথা, তার যে মূল্যবোধ বা তার যে জীবন দর্শন, তার থেকে আমরা বহু এগিয়ে গেছি। তো সুতরাং আমি সেই জীবন দর্শনটা রাখবো না, আমি আমার আজকের জীবন, আজকের মূল্যবোধ সেই জায়গায় নিয়ে আসবো জিনিসটাকে। ফলে যেটা হলো যে আমার রূপকথায় ছেলে হয়নি বলে রানীরা হাহাকার মোটেই করেন না। হ্যাঁ, আম বেটে খান না বা সন্ন্যাসীর কাছে করেন না, বা কোনো রাজার 7 রানীও থাকে না। আর তাছাড়া রাজকন্যারাও যুদ্ধবিদ্যা পড়াশোনা সবই শেখে এবং রাজকন্যা রাজ্য শাসনও করে। এই যে বিষয়গুলো, বা দৈত্য মানেই সে একটা সাংঘাতিক খারাপ কিছু, ভয়ঙ্কর কিছু তা নয়। হ্যাঁ, দৈত্য আসলে একটা মানুষ, সে হয়তো দেখতে একটু অন্যরকম। তো এরকম, বা এই যে পৃথিবীর দূষণের সমস্যা বা আমাদের অন্যান্য যে সমস্যা, সেগুলোকে রূপকথার মোড়কে নিয়ে আসা, এই জিনিসগুলো আমি করেছি। আমি রূপকথা লিখতে ভালোবাসি এবং এটা আমার হয়তো সৌভাগ্য যে আমার রূপকথা কিন্তু আজকাল আর বই বেরোয় না, খুব কম বেরোয়, কিন্তু আমার রূপকথার বইগুলোর বিক্রি বেশ ভালো। অনেক সময় সাহিত্য পত্রিকা, বাচ্চাদের পত্রিকা থেকে আমার কাছে অনুরোধ আসে যে একটা রূপকথার গল্প দেওয়া হোক আর কি। সাহিত্যের মাধ্যমে ছোটদের মনের কাছাকাছি পৌঁছানো কতটা সহজ বা কঠিন বলে আপনার মনে হয়? সেটা নির্ভর করছে তুমি কিভাবে তোমার গল্পের অ্যাপ্রোচটা রাখছো। এটা খুব খুব জরুরি ব্যাপার। সাহিত্যের মাধ্যমে জীবনের সব কথাই বলা যায়, প্রায় সব কথাই বলা যায়। হয় এটা বড়দের সাহিত্যে আমরা বুঝি। আমি যদি একটু খুব আমাদের জীবনের সঙ্গে যিনি একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত তার কথা যদি আমি বলি, যে দেখবে যে আমাদের জীবনের প্রায় সব অনুভূতির সঙ্গে মেলানো রবীন্দ্রসঙ্গীত কিন্তু আমরা খুঁজে পাই। তার কারণ তিনি মানুষের মন যেভাবে কথা বলে সেভাবে লিখতে পেরেছিলেন। সেরকম ছোটরা যেভাবে ভাবে ঠিক সেইভাবে যদি তুমি জিনিসটা বলতে পারো, জ্ঞান দিয়ে নয়, উপদেশ দেওয়ার মতো করে নয়, তাহলে কিন্তু মোটে শুনবে না তারা। তো সেইভাবে যদি বলতে পারো তাহলে কিন্তু পৌঁছানো যায়। আমি দুটো খুব ছোট্ট উদাহরণ দেবো। একটা হচ্ছে যে আমার একটা গল্প আছে, রুকুর অষ্টদাদু গল্পটার নাম। সেখানে আগামী দিনের পৃথিবীতে জলের সংকট কিভাবে হয় সেইটা নিয়ে লেখা ছিল আর কি। তো সেইটা আমি একরকম শান্তিনিকেতনে একটি বাচ্চাদের জাতক বলে একটি বাচ্চাদের লাইব্রেরি আছে, সেখানে ওটা পড়ে শুনিয়েছিলাম। কিছুদিন পরে লাইব্রেরির যিনি চালান, তিনি আমাকে হঠাৎ বললেন যে শোনো, তুমি না একটা মোবাইল নিয়ে বাচ্চারা বড্ড আসক্ত হয়ে পড়ছে, তুমি একটা মোবাইলে ভয় দেখিয়ে একটা গল্প লেখো তো। হ্যাঁ, তোমার ওই সেই রুকুর অষ্টদাদুর পড়ার পর কি হয়েছে জানো? কি হয়েছে? বলে ছেলেরা সব রাস্তায় কলের জলের কল খোলা থাকলে গিয়ে বন্ধ করে আসে। তার মানে ওটা তাদের মনের কাছে এতটাই পৌঁছেছে, ওই বার্তাটা পৌঁছেছে যে এটা করতে নেই বা এটা এইরকম। এইটা আমি বলতে চাইছিলাম যে এইটা দরকার হয় আর কি। এইভাবে যদি এমন ভাবে বলতে পারি, আমি হয়তো ওইটাতে পেরেছি, কোনটাতে হয়তো আবার পারবো না, আবার কেউ হয়তো ওটাতে পারবেন, অন্যভাবে পারবেন, কিন্তু এটা পারলে কিন্তু বাচ্চাদের মনের কাছে পৌঁছানো যায়। তার মানে সাহিত্য এখনো শিশুদের মনের কাছে পৌঁছানোর মতো সেই ক্ষমতাটা রাখে। এটা মায়েদের জন্য, আমাদের মহিলা মহলের শ্রোতাদের জন্য ভীষণই আশাব্যঞ্জক। আপনি যে গল্পটা আমাদের শোনালেন, গল্প নয়, সত্যি ঘটনাই যেটা শোনালেন আর কি। আপনার প্রিয় শিশু সাহিত্যিকের নাম যদি জানতে চাই, তাহলে কার কথা বলবেন সবার আগে? লীলা মজুমদার আমার চিরকাল খুব পছন্দের
মানে লেখিকা বা সাহিত্যিক যাই বলো, শিশু সাহিত্যিক তো নিশ্চয়ই, কিন্তু আমার মনে হয় তার বিস্তারটা আরো অনেক বেশি। এবং আমার সেটা সবচেয়ে ভালো লাগে যে তার রসবোধ, মানে এত চমৎকার। শীলা মজুমদারের লেখায় কিন্তু দুঃখ, যন্ত্রণা, দারিদ্র সব আছে, সব আছে। হ্যাঁ, তার কিন্তু মোড়কটা অন্যরকম। হ্যাঁ, কিন্তু সেটা এমন ভাবে দেওয়া হয় যে যে অন্যায় করেছে তার প্রতিও তোমার রাগ হবে না, মনে হবে যে আচ্ছা ঠিক আছে করে ফেলেছে, পরিস্থিতিতে পড়েই কিছু পড়েই একটা করেছে আর কি। ঠিক। দারিদ্র আছে, কিন্তু দারিদ্রের আমি বলবো যে দারিদ্রের মধ্যে কোনো নিচু কিছু নেই, নিম্নমানের কিছু নেই। মানুষ হিসেবে দারিদ্র কাউকে নামিয়ে দেয় না। মানে সে দারিদ্র হলে কোনোভাবে আর্থিক দিক থেকে হয়তো একটু হ্যাঁ, দারিদ্র, হ্যাঁ, কিন্তু তার মানুষ মনের হিসেবে মানুষ হিসেবে সে অনেক উন্নত মনের অনেক হতে পারে, বড় লোক আর কি। হ্যাঁ, তো এরকম হলদে পাখির পালক তো কোনো অতুলনীয়। অসাধারণ। হ্যাঁ, তো সেরকম আমার খুব পছন্দের। এবং আরো দুজনের নাম আমি বলবো যারা একেবারেই শিশু সাহিত্যিক নন, কিন্তু তাদের ছোটদের লেখা আমার খুব ভালো লাগে, বড়দের লেখাও খুব ভালো লাগে। এক নম্বর হচ্ছেন মহাশ্বেতা দেবী, যার কিশোর গল্প সংকলন আমার অসাধারণ লাগে, ভীষণ পছন্দের। আর আরেকজন হচ্ছেন বুদ্ধদেব বসু, তারও কিশোর গল্পের সংকলন আমার খুব পছন্দের। আরেকজনের নাম আমি বলবো, তিনি হচ্ছেন নরেন্দ্রনাথ মিত্র। আমি জানতামই না একটা সময় পর্যন্ত যে তার ছোটদের গল্প আছে, যদিও আমার ছোটবেলায় তার ছোটদের গল্পগুলো আমার খুব পছন্দের ছিল। মানে আমি তখন, আমার তো সেই বয়সে আমার লেখকের নাম মনে রাখার বয়স হয়নি, ফলে গল্পগুলো আমার খুব পছন্দ ছিল। ওনার ওই দেব সাহিত্য কুটির থেকে দেব, দেউল, আরাধনা এরকম নাম দিয়ে পুজোবার্ষিকী বেরোতো, তাতে নরেন্দ্রনাথ মিত্র একটি করে গল্প বেরোতো, সেটা আমার খুব পছন্দ ছিল। অনেক বড় হয়ে জানতে পারলাম, মানে অনেক বড় হয়ে হয়তো বছর 4-5 আগে জানতে পারলাম যে ওগুলো নরেন্দ্রনাথ মিত্রের লেখা এবং খুব সংক্ষিপ্ত কিছু কিশোর সাহিত্য। ঠিক। শিশুদের সাহিত্যমুখী করে তুলতে পরিবারের ভূমিকা কতটা বলে আপনার মনে হয়? পুরোটাই। আমি একদম এক কথায় বলবো যে পুরোটাই পরিবারের। স্কুলের একটা ছোট ভূমিকা আছে, কিন্তু স্কুলে তো বাচ্চাটি সারাক্ষণ থাকছে না, কিন্তু পরিবারের একটা খুব বড় ভূমিকা, এবং পুরোটাই পরিবারের ভূমিকা বলা যেতে পারে। এটা আমি একেবারে আমার নিজের জীবন দিয়ে বুঝেছি, সুতরাং আমার এখানে কোনো ইয়ে নেই। মানে যে বাড়িতে মা বাবা বই পড়ে, যে বাড়িতে বই আছে, যে বাড়িতে মা বাচ্চাকে গল্প বলে এবং বই পড়ে শোনায়, বাবা বাচ্চাকে গল্প বলে এবং বই পড়ে শোনায়, সেই বাড়ির বাচ্চার বই পড়া অভ্যাস হয়। আদতে এগুলো সত্ত্বেও কঠিন অভ্যাস করানো, কিন্তু এগুলোতে হয়, শুরুটা হয়। এটা না হলে হওয়া মুশকিল। এবং বই কিনে দিতে হয়, ঠিক। তাকে যেরকম ডিম সেদ্ধ মুসাম্বি খাওয়াতে হয়, সেরকম নিয়মিত বই কিনে দিতে হয় এবং বলতে হয় পড়ো। আমাদের সময় একেবারে তরতর করে এগোচ্ছে আর কি, আমরা প্রায় শেষের দিকে। জিজ্ঞেস করব, আপনার নিজের লেখার মধ্যে ছোটদের জন্য কোন লেখাটা আপনার সবচেয়ে প্রিয়? লেখা বলতে যদি বই বোঝাও, তাহলে আমি প্রথম যে বইটার নাম বলবো সেটা হচ্ছে নীলটিয়া বলে আমার একটি বই আছে। তার যে গল্পগুলো হয় না, যে এক একটা গল্প লিখলে ভীষণ পছন্দ হয়, মনে হয় যে এটা নিজের মনের মতো লিখলাম। এই নীলটিয়া এবং বাহারে 12 বলে আরেকটি বই আছে। এই মূলত এই দুটি বইয়ের যে গল্পগুলো আমি লিখেছি, সেগুলো আমার খুব পছন্দের গল্প। মানে ওই ধরনের মনের বিকাশ বা মনের কথা আমি বলতে চাই যে গল্পের মধ্যে দিয়ে, সেটা বেশিরভাগ গল্পগুলো এই দুটি সংকলনে আছে। অর্থাৎ শিশু মনোজগৎকে ছুঁয়ে ফেলার একটা প্রচেষ্টা আপনার লেখায় সবসময়ই থেকেছে বা থাকে। মানে শিশুর মন পর্যন্ত পৌঁছবো, শুধু এটা নয় যে একটা লেখা একটা বাচ্চা পড়লো তার ভালো লাগলো, ঠিক আছে না, এটা একেবারেই নয়। মানে আমি কিন্তু একদমই কিছু ভাবলাম না, আমি কিছু দিতে চাইলাম না, শুধু একটা গল্প লিখে ফেললাম, এটাতে আমি বিশ্বাসী নই। ঠিক, আমি কখনো এটা লিখি না। মানে কোথাও একটা গিয়ে মনের একটা খোরাক যোগাবে, সেটাই ঠিক। শেষ প্রশ্ন একেবারে, আজ মহিলা মহলের শ্রোতাদের জন্য কি বলবেন? শ্রোতাদের জন্য প্রথমত যেটা বলবো, যে মহিলা মহল মানে তো মায়েরা আছেন অনেক, এবং বোনেরা আছেন, দিদিরা আছেন। নিজের বাড়ির ছোট বাচ্চাকে বই পড়ানো অভ্যাস করুন, গল্প বলা অভ্যাস করুন। ছোটবেলা থেকে গল্প শুনতে অভ্যেস হলে, গল্পের প্রতি আগ্রহ জন্মালে বই পড়তে শুরু করবে। নিজেরা বই পড়ুন, বাচ্চাকে বই পড়ান। বইয়ের কোনো বিকল্প নেই জীবনে। বই পড়া, বই থেকে জানা, বইয়ের রস গ্রহণ করা, বহু যন্ত্রণা, বহু লড়াই, বহু কষ্টের মধ্যে বই মানুষের পাশে থাকে। সুতরাং গল্পের, সাহিত্যের, বইয়ের কোনো বিকল্প নেই। নিজের বাড়ির যতজনকে সম্ভব তাদেরকে সেই দিকে নিয়ে যান, তাতে আরো বাইরের আরো অনেক সমস্যা, অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করা অনেক সহজ হবে। বই পাশে থাকলে সেগুলো সহজ হয়। অনেক ধন্যবাদ দিদি। আজ আমরা বেশ কিছু মূল্যবান কথা শুনলাম, আপনার অনুভূতি শুনলাম পুরস্কার পাওয়ার, এবং আমাদের শ্রোতা বন্ধুদের জন্য এমন কিছু বার্তাও হয়তো আমরা দিতে পারলাম, যাতে আগামী প্রজন্ম ডিজিটাল
মোড়ক থেকে বেরিয়ে আবার একটু বইয়ের মোড়কে আরেকটু বেশি মনোনিবেশ করতে পারে। অনেক ধন্যবাদ দিদি, আপনার মূল্যবান সময় থেকে মহিলা মহলকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ। মহিলা মহলের শ্রোতাদের সকলকে আমার অসংখ্য আন্তরিক ধন্যবাদ।